শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। মার্চ টু এনবিআর কমপ্লিট শাটডাউন সহ সব ধরনের আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরেছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তারা। সকালে আগারগাঁওয়ের রাজস্ব ভবনে গিয়ে দেখা যায় সকল বিভাগের কর্মকর্তারা অফিস করছেন। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এনবিআর কার্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান কার্যালয়ে এসেছেন। এর আগে গতকাল রাতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এদিকে শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর স্বাভাবিক হতে শুরু করেছে দেশের স্থল ও সমুদ্র বন্দরগুলোর কার্যক্রম। সরকার নির্দেশনা মোতাবেক শুরু হয়েছে এবং সবাই সঠিক সময়ে কাজ শুরু করছে এবং তাদের নিজ নিজ দপ্তরে অবস্থান করছেন। এখন সবার কার্যক্রম ফিরে গেছে, এখন আন্দোলন কিছু নেই। এখন কিন্তু আমরা স্বতঃস্ফূর্তভাবে অফিস করতেছি, অফিস খুব ভালো লাগতেছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর 6 কর্মকর্তার দুর্নীতির তথ্য অনুসন্ধান শুরুর কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। যে 6 জনের বিরুদ্ধে অনুসন্ধানের কথা বলা হয়েছে তাদের 5 জনই এনবিআর-এর সবশেষ শাটডাউন কর্মসূচির নেতৃত্বে ছিলেন। দুদকের নথিতে বলা হয়েছে এনবিআর-এর কতিপয় অসাধু সদস্য ও কর্মকর্তা কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দিচ্ছেন। দর্শক, এনবিআর ভবন থেকে সেখানকার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার রায়হান শোভন। শোভন, এনবিআর-এর আজকের পরিস্থিতি কি এবং দুর্নীতি দমন কমিশন যে তদন্তের ঘোষণা দিয়েছে সে ব্যাপারে কর্মকর্তাদের প্রতিক্রিয়া কেমন? সুমেয়া, আজকের পরিস্থিতি কিন্তু অন্যান্য দিনের মতো নয়। আজকের পরিস্থিতি যেহেতু তারা আন্দোলন সংগ্রাম প্রত্যাহার করে নিয়েছেন, সেহেতু সকাল থেকেই কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ দপ্তরে আসতে শুরু করেছে এবং শুধু এনবিআর যে কার্যালয় আগারগাঁও সেটিতে নয়, সারা দেশের ব্যাপারে আমরা খোঁজখবর নিয়েছি। সারা দেশের এনবিআরের যে অফিসগুলো আছে সেখানেও কিন্তু কর্মকর্তা কর্মচারীরা এবং সমুদ্র বন্দর, স্থলবন্দর প্রত্যেকটি বন্দরে কিন্তু যেই স্বাভাবিক কার্যক্রম গত 2 দিন যাবৎ ব্যাহত হয়েছিল সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে চলছে। অর্থাৎ কর্মকর্তা কর্মচারীরা স্বাভাবিক নিয়মে তাদের অফিস করছেন এবং গত 2 দিন আমরা এনবিআর ভবনে চেয়ারম্যান মহোদয়কেও আমরা আসতে দেখিনি, কিন্তু আজকে আমরা দেখেছি তিনি সকাল থেকেই অফিস করছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যেটি বলছিলেন আপনি দুর্নীতির বিষয়ে, যে 5 জন এই আন্দোলন সংগ্রামের নেতৃত্বে ছিলেন, তাদের ব্যাপারে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। সেই বিষয়টি নিয়ে আমরা কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি বলেছে সেটি হচ্ছে দুর্নীতি দমন কমিশন তাদের নিজস্ব প্রক্রিয়ায় এই তদন্ত করবে এবং সেটিতে যেই ফলাফলই আসুক না কেন সেটি তারা মেনে নেবে। তো এই ছিল সুমাইয়া আমার কাছে সর্বশেষ তথ্য এনবিআর থেকে। ধন্যবাদ শোভন। এনবিআর থেকে সবশেষ পরিস্থিতি জানালেন সহকর্মী রায়হান শোভন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যার ঘটনায় করা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ দাখিল করা হয়েছে। এরই মধ্যে তদন্ত প্রতিবেদনের উপর শুনানি শুরু হয়েছে। গত 24শে জুন এই মামলার প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। এতে ঘটনার সাথে 30 জনের সম্পৃক্ততা পাওয়ার কথা বলা হয়েছে। এই মামলায় বিশ্ববিদ্যালয়টির সাবেক প্রক্টর শফিকুল ইসলাম, তাজহাট থানার সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ এই 4 জন কারাগারে আছেন। কুমিল্লার মুরাদনগরে নারী নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলায় 4 আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল সন্ধ্যায় জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে এ নির্দেশ দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় পর্নোগ্রাফি ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। গৃহবধূ ধর্ষণের ঘটনার পর এলাকাবাসীর মার ধরে আহত হওয়ায় অভিযুক্ত মূল আসামি ফজর আলীকে কুমিল্লা পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে তাকেও আদালতে নেওয়া হবে।
দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু শনাক্তের সংখ্যা বেড়ে চলেছে। গেল ২৪ ঘন্টায় বরগুনায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৭৭ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২,৯৩২ জনে। এদিকে পাশের জেলা পটুয়াখালীর বিভিন্ন সরকারি হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসা নিচ্ছেন মোট ৭৫ জন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যশোরে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মানিকগঞ্জে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ জন। বরগুনা ও যশোরে ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মী মুশফিক আরিফ ও রাহুল রায়। জোরে সোরে এডিস মশার নিধনে কার্যক্রম শুরু করেছে বরগুনা পৌরসভার উদ্যোগে। এখানে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা এবং বরগুনার যত স্বেচ্ছাসেবী সংগঠন আছে সেই সংগঠনগুলোর সদস্যরা একযোগে তারা কাজ করছে। প্রায় ১৫০ শতাধিক কর্মী আজকে ১ নং ওয়ার্ডে তারা অভিযান পরিচালনা করছে। তারা বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করছে, অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে বার্তা তারা পৌঁছে দিচ্ছে জোরে সোরে। এদিকে বরগুনা জেনারেল হাসপাতালে এই মুহূর্তে ১৭০ জন রোগী ভর্তি রয়েছে। গত ২৪ ঘন্টায় আরও নতুন ৭৭ জন ডেঙ্গু রোগী বরগুনা জেলায় শনাক্ত হয়েছে। এই নিয়ে এই জেলায় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২,৯৩২-এ। ২৫০ শয্যা যশোর জেনারেল হাসপাতালের যে পুরুষ ওয়ার্ডটি রয়েছে এই ওয়ার্ডে আজ ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো মশারি টানিয়ে তারা অবস্থান করছেন। সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে এর পার্শ্ববর্তী যে মহিলা ওয়ার্ড রয়েছে সেখানে গিয়েছিলাম। সেখানে 2 জন ডেঙ্গু রোগী ভর্তি থাকলেও সেখানে আসলে মশারি যেটি সেটির ব্যবহার আমরা দেখিনি। তবে এই ওয়ার্ডে মশারি টানানো হয়েছে। এখানে যারা দায়িত্বরত রয়েছেন তারা বলছেন যে এখনও পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু নির্দিষ্ট কোনো ওয়ার্ড খোলা হয়নি। তবে ডেঙ্গু যে শয্যা রয়েছে কয়েকটি, সেই শয্যায় ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে আশপাশে সাধারণ রোগীরা ভর্তি রয়েছেন, তবে আলাদা করে ডেঙ্গু যে কয়েকটি শয্যা করা হয়েছে সেই শয্যায় ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। রাজধানীর বায়ু দূষণ কমাতে শীতের আগেই সড়কের সংস্কার কাজ শেষ করার কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সচিবালয়ে চীনের একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে তিনি জানান, শব্দ ও বায়ু দূষণ রোধে দেশটি বেশ কিছু সুপারিশ করেছে। সে অনুযায়ী সমন্বিত কমিটির মাধ্যমে স্বল্প, মধ্যম ও দীর্ঘস্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। বায়ু দূষণ কমাতে রাজধানীতে মেয়াদোত্তীর্ণ বাস তুলে নেওয়ার ব্যবস্থা নিতে সুপারিশের পাশাপাশি নতুন ২৫০টি বাস কেনার অনুমোদন পাওয়ার কথা জানান উপদেষ্টা। উজানে পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে সিরাজগঞ্জে আজও বেড়েছে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি ৭ সেন্টিমিটার বেড়েছে, তবে এখনও তা বিপদসীমার ১৩৮ সেন্টিমিটার নিচে আছে। এদিকে বর্ষা মৌসুম শুরু হতেই ভাঙন দেখা দিয়েছে বিভিন্ন নদীর বিভিন্ন পয়েন্টে। এরই মধ্যে বিলীন হয়েছে ফসলি জমি, রাস্তাঘাট ও গাছপালা। পানি বৃদ্ধি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আন্তর্জাতিক গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় ৭২ জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন। তাদের অনেকেই ত্রাণ ক্যাম্পের কাছে খাবারের জন্য অপেক্ষা করছিলেন। গাজার মেডিকেল সূত্র জানিয়েছে, উপত্যকার জেইতুন, সাবরা ও আল জাবিয়ায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৭ প্যালেস্টাইনি নিহত হয়। আহতদের হাসপাতালে নেওয়া হলেও ঔষধের অভাবে চিকিৎসা দেওয়া যাচ্ছে না। এছাড়া উপত্যকার পূর্ব অংশেও বোমা হামলা হয়েছে। এদিকে ইরানের সাথে যুদ্ধবিরতির পর গাজায় থাকা ৪৯ ইসরায়েলি জিম্মির মুক্তির দাবিতে তেল আবিবে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। তারা গাজায়ও যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টায় দেখার আমন্ত্রণ রইল।